মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে অফিসার ব্যানার্জি মুখার্জিদের অফিসে গেলেন। সেখানে গিয়ে কিছু কাজ মিটিয়ে অফিসার বসাককে ফোন করে বললেন, ব্ল্যাঙ্ক এম্পয় সিঞ্জিনী দাসের ব্যাপারে একটু খোঁজ খবর নাও তো। আমি এখন একটু রিপোর্টগুলো দেখতে যাচ্ছি। 2 ঘন্টা পর হাইওয়ের খাবারের দোকানটাতে এসো। আমার খুব খিদে পেয়েছে, ওখানে একসাথে লাঞ্চ করতে করতে কথা বলে নেব। রাখলাম। অফিসার ব্যানার্জি ফোন কেটে দিলেন। তারপর মুখ শক্ত করলেন। একটা তীব্র রাগ হচ্ছে মাথায়, কিন্তু বুঝতে পারলেন না রাগটা কিসের জন্য বা কার ওপর হচ্ছে। অফিসার ব্যানার্জির গাড়ি চলে যাওয়ার আওয়াজ পেতেই অনিন্দ উঠে এলো রঞ্জনের কাছে। বলল, দাদা ভাই, সিঞ্জিনী দিকে তুই এক্ষুনি এই বাড়িতে নিয়ে আয়। এতগুলো বছর ধরে তোরা এইভাবে আছিস, একবারও বলিসনি তো আমায়? কতটা কষ্ট পেয়েছিস তোরা। তোকে লুকিয়ে একা একা কষ্ট পেতে দেখে একসময় কত রাগ করেছি আমি সিঞ্জিনীদির ওপর। ভাবতাম তোকে ভুলে কি করে চলে যেতে পেরেছিল। আর আজ আজ এতগুলো বছর পরে জানতে পারছি যে তোরা দুজনে এত বছর ধরে কষ্ট পেয়ে গেছিস। প্লিজ চল দাদা, দেরি করিস না, ওঠ। বলে নিজেই রঞ্জনের হাত ধরে সোফা থেকে টেনে তুলল। রঞ্জন বলল, আরে আমি গেলেই যদি ও চলে আসতো তাহলে এতগুলো বছর অপেক্ষা করতে হতো না রে। কারণ আমি নিজে ওকে অনেকবার বলেছি, বাবার সামনে ওকে নিয়ে দাঁড়াবার কথা কতবার ভেবেছি আমি, কিন্তু ও রাজি হয়নি। ও আসবে না রে। অনিন্দ তাড়া দিয়ে বলল, তুই গেলে এমনিতেও হবে না দাদা ভাই, তুই 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 আমার সঙ্গে চল। আর বিয়াস, তুইও চল। ও না, তুই তুই অন্য কোথাও বেরোচ্ছিলি, তাহলে অলি 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 তুই 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 চ। বৃন্দন বলল, দেবজ্যোতি আছে, অলি বরং থাক, আমি যাচ্ছি। চল দাদা ভাই, বৌমণিকে নিয়ে আসি, চ। রঞ্জন অনেক দিন পর রিন্দনকে এতটা হালকা হতে দেখল। ওর খুব ভালো লাগলো। অনিন্দ আর দাঁড়ালো না, তাড়া দিয়ে দুজনকে নিয়ে বেরিয়ে পড়ল। বিয়াস অলিকে প্রশ্ন করল, লিচু কোথায় গেছে, তোকে কিছু বলে গেছে অলি? অলি বলল, কই না তো, কেন? বিয়াস বলল, আরে কাল আমাকে দার্জিলিংয়ে ফিরতেই হবে। এদিকে কাল রাহির বাবার অপারেশন। আজ ভেবেছিলাম ভাইকে নিয়ে ওর বাবাকে একটু দেখে আসবো। যদি কিছু প্রয়োজন হয় তাহলে একটু কিছু দিয়েও আসবো। কাল তো আর হবে না। এদিকে নন্দদা বলল লিচু নাকি সেই সকালে বেরিয়েছে। অলি বলল, হ্যাঁ, বেরোনোর আগে আমার থেকে তো কিছু টাকাও নিল, কিন্তু ও যে বলল তোমরা দুপুরে তৃষার বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখা করে আসবে। বিয়াস আশ্চর্য হলো, তাই বলেছে? কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার কথা তো হয়নি। অলি বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বেরোবে ওখানে একবার দেখা করে যেও, নইলে ওরা ভাববেন মেয়ের শ্বশুরবাড়ি থেকে কেউ এলো না। বিয়াস উত্তর দিল, না তা না, ওরা নিশ্চয়ই আমাদের পরিস্থিতি বুঝবে। আমরা এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা ওরা বুঝবে। তুমি ভেবো না, যদি সুযোগ হয় তাহলে দেখা করে আসবো। দুপুর 2টোর সময় অলিন্দ কোত্থেকে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই হই হই করে বিয়াসকে ডাকতে শুরু করলো। বিয়াস সিঁড়ি দিয়ে নিচে নামতেই অলিন্দ বলল, চলো চলো বেরিয়ে পড়ি, একদম দেরি করা যাবে না। বিয়াস বলল, মানে কোত্থেকে এলি তুই এই রোদে? এতক্ষণ কোথায় ছিলি? চোখ মুখ লাল করে ফিরেছিস, খেয়েছিস কিছু? আগে কিছু খেয়ে নে, তারপর বেরোচ্ছি। অলিন্দ বলল, না না একদম না, আমার খিদে টিদে নেই। ওসব বাহানা টাহানা দিয়ে রেডি হওয়ার টাইম তুমি পাবে না। যা শাড়ি পরে আছো এতেই হবে, চলো, আমি বাইরে দাঁড়াচ্ছি, 2 মিনিটে এসো। বিয়াস আয়নায় এক ঝলক নিজেকে দেখে চুল আছড়ে নিচে নেমে এলো। নন্দকে দরজা লাগিয়ে দিতে বলে অলিন্দকে বলল, নিজে সকাল থেকে হাওয়া হয়ে গেলি আর এখন তাড়াহুড়ো দেখাচ্ছিস তুই? কোথায় চড়ে বেড়াচ্ছিলি সারাদিন সকাল থেকে? অলিন্দ বাইকে স্টার্ট দিয়ে বলল, খালি হাতে বিয়ে বাড়ি যাব? বিয়াস বাইকের পিছনে বসে বলল, কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার কথা তো ছিল না। অলিন্দ জবাব দিল, আরে বিয়ে বাড়ি যাওয়ার কথা না বললে দিদিভাইয়ের কাছ থেকে কিছুই পাওয়া যেত না। রাহির জন্য কিছু চাইতে গেলে ও কথা শুনিয়ে বলতো, নিজে রোজগার করতে পারিস না, এদিকে প্রেম করিস। বিয়াস বলল, ওর থেকে চাওয়ারই বা কি দরকার ছিল? আমার থেকেই তো নিতে পারতি। আমি এখন বাড়ির শাড়ি পরে আছি আর তুই আমাকে এটা পরে বিয়ে বাড়ি নিয়ে যাবি? অলিন্দ বলল, আরে বাবা, জাস্ট মুখ দেখানোর ব্যাপার তো, ফেরার পথে 2 মিনিট দেখা করে নেব। বিয়াস আর কিছু বলল না। বেলা 2:30টার সময় অফিসার বসাক
চওড়া হাইওয়ের পাশের পরিচিত একটা ধাবায় এসে ঢুকলেন। ধাবায় অনেকগুলো টেবিলের মাথায় গোল করে খড়ের ছাউনি দেওয়া। একটা টেবিলের কাছে গিয়ে বসলেন অফিসার বসাক। ছাউনির নিচে বসতেই দুপুরের গনগনে রোদ মাথায় আর লাগছে না। বসাককে দেখে ধাবার ভেতর থেকে অল্প বয়সী একটি ছেলে গ্লাসে করে ঠান্ডা জল এনে দিয়ে গেল। অফিসার বসাক ঢক ঢক করে পুরো জলটা খেয়ে নিলেন। জল খাওয়া শেষ হতে ছেলেটি জিজ্ঞেস করল, ঠান্ডা শরবত খাবেন স্যার? অফিসার উত্তর দিলেন, না, বড় সাহেব আসুক তারপর। ছেলেটি মাথা নেড়ে চলে গেল। অফিসার একবার ঘড়ি দেখে আশেপাশের দিকে তাকালেন। এই সময় ধাবা বেশ ফাঁকা, তবু দূরে একটা টেবিলে 4 জন ছেলে মেয়ে বসে আছে। অফিসারের ওদেরকে দেখে মনে হলো ট্যুরিস্ট। আর একটা টেবিলে 2 জন ছেলে বসে আছে, তারা নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। সামনের চওড়া রাস্তার পিচ যেন গলতে শুরু করবে এমনই প্রখর রোদ। থানা থেকে মিনিট 10 দূরত্ব আসতেই অফিসার যেন পুরো ঘেমে স্নান করে ফেলেছেন। হাওয়া প্রায় নেই। কে বলবে 2 দিন আগেও এত ঝড় বৃষ্টি হয়েছিল এই এলাকায়? রাস্তা আর তার পাশের জমি একেবারে খাঁ খাঁ করছে। মিনিট 15 পর অফিসার বসাক অফিসার ব্যানার্জির বাইকটাকে দূর থেকে আসতে দেখলেন। ধাবার একেবারে সামনে এসে থামতেই বসাক উঠে দাঁড়ালেন। অফিসার ব্যানার্জির চেয়ারে বসতেই অফিসার বসাক সেই ছেলেটাকে ইশারা করে ডেকে তিনিও বসে পড়লেন। ছেলেটি আসতেই বসাক বললেন, কি খাবেন বলুন স্যার? আগে ডাবের শরবত খেয়ে নিন একটু। অফিসার ব্যানার্জি মাথা নাড়লেন, আর সঙ্গে 3টা করে রুটি আর সবজি। অফিসার বসাক বললেন, স্যার, এই নতুন সাসপেক্ট সিঞ্জিনী দাসের ব্যাপারে খোঁজ পেয়েছি। শিলিগুড়ি যে অ্যাপার্টমেন্টে রঞ্জনবাবু গিয়েছিলেন ওই ফ্ল্যাটটাতেই উনি থাকেন। একাই থাকেন, আত্মীয় স্বজন বলতে কেউ নেই। ব্যাংকে কাজ করছে 6 বছর। অফিসে এবং অফিসের বাইরে কারোর সঙ্গে কোনো যোগাযোগই রাখে না। আর কিছু ডকুমেন্টস আপনাকে হোয়াটসঅ্যাপ করছি। অফিসার ব্যানার্জি বললেন, রঞ্জনবাবু বিবাহিত তুমি জানতে? অফিসার বসাক থেমে গেলেন। না স্যার। অফিসার ব্যানার্জি বললেন, এইখানেই সমস্যা হচ্ছে বসাক। ঠিকঠাক ইনভেস্টিগেশন হচ্ছে না, আর বাড়ির লোকেদের মধ্যেই গন্ডগোল আছে। আমার কেন জানি না মনে হচ্ছে বাইরের কেউ এ কাজ করেনি। কেন মনে হচ্ছে আমি জানি না, আমার একটা ইনস্টিংক্ট কাজ করছে। অফিসার বসাক বললেন, আমার প্রথম দিন থেকে তাই মনে হয়েছিল স্যার। বাড়ির সবার সঙ্গে ঝামেলাও ছিল ভদ্রলোকের, তাছাড়া কেউই সত্যি বলছে না। কিন্তু স্যার, উইলের ব্যাপারটা, এরকম কোনো কাগজ তো... অফিসার ব্যানার্জি চট করে বললেন, ওটা বানানো। ঠিক ওরকম একটা লেখা ওনার ডায়েরিতে আমি পেয়েছি। সবার মানসিকতা বোঝানোর জন্য আমি একটা চাল খেলেছিলাম, কিন্তু ঠিক বোঝা গেল না। হয় এরা খুব চালাক, আর না হলে আমি খুব ভুল দিকে এগোচ্ছি। অফিসার ব্যানার্জি হঠাৎ থামলেন, অনেকক্ষণ কোনো কথা বললেন। অফিসার বসাক দেখলেন অফিসার ব্যানার্জি সামনে রুটির প্লেট থেকে রুটি ছিঁড়ছেন, কিন্তু খুব গভীর একটা চিন্তায় ডুবে আছেন। অনেকক্ষণ এভাবে চুপ থাকতে দেখে অফিসার বসাক এবার ডাকলেন, স্যার। অফিসার ব্যানার্জি ধীরে ধীরে বললেন, আমরা কি এতটা ভুল দিকে যাব? কেন জানি না আজ দেবজ্যোতি বাবুকে দেখে একটা সন্দেহ, একটা অস্থিরতা কাজ করছিল বসাক, কিন্তু বুঝতে পারছে না অস্বস্তিটা ঠিক কোথায় হচ্ছে। অফিসার বসাক চিন্তিত মুখে খাবার খেতে লাগলেন। আচমকা অফিসার ব্যানার্জি মুখ তুলে বললেন, আচ্ছা, একটা প্ল্যান করলে হয় না? মানে একটা লাস্ট চান্স নিয়ে দেখাই যাক না কোন দিকে যায়। অফিসার বসাক দেখলেন অনেকক্ষণ পর অফিসার ব্যানার্জির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি খুব আগ্রহ নিয়ে জানতে চাইলেন, কি প্ল্যান স্যার? অফিসার ব্যানার্জি পুরো প্ল্যান অফিসার বসাককে খুলে বললেন। বলতে বলতে একটা অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল অফিসারের মুখে। অফিসার বসাক অফিসার ব্যানার্জির মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কথা শেষ করে অফিসার ব্যানার্জি বললেন, কিছু বুঝলে বসাক?